থাম্বনেলটা দেখে অনেকেই হয়তো চিন্তিত হয়ে যাচ্ছেন। আসলেই চিন্তার বিষয়। নতুন একটা ডিটেল এরিয়া প্ল্যান হতে যাচ্ছে, যেটার খসড়া প্রণয়ন হয়েছে এবং কিছুদিন আগে গণশুনানি হলো। এটা যদি বাস্তবায়িত হয়, সত্যি ঢাকাতে আপনি আর হাই রাইজ স্থাপনা করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমি আর্কিটেক্ট হাসান শাহরিয়ার খান নিলয়। আমার এই চ্যানেলে বরাবর আমি স্থাপত্য এবং আর্কিটেকচার নিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। মাঝে মধ্যে আমি আমার কিছু পার্সোনাল ব্লগ শেয়ার করি। আজকের ভিডিওটিতে বেসিক্যালি আমি একজন সঞ্চালকের ভূমিকাতেই থাকব। এই ভিডিওটিতে আপনারা জানেন একটা নতুন মাস্টার প্ল্যান হচ্ছে ঢাকার জন্য, যেটাকে ডিএপি ডিটেল এরিয়া প্ল্যান বলে। এটার একটা খসড়া হয়েছে এবং এটার জন্য গণশুনানিও হয়ে গিয়েছে। এইটার কিছু অসঙ্গতি স্থপতিদের চোখে পড়েছে এবং এটা নিয়ে স্থপতিরা এটার বিভিন্ন গণশুনানিতে অংশগ্রহণও করেছে এবং তাদের মতামত দিয়েছে। ডিটেল এরিয়া প্ল্যানের এই খসড়াটার সুন্দর একটা বিশ্লেষণধর্মী ভিডিও তৈরি করেছেন স্থপতি আমিনুল ইসলাম ইমন ভাই। উনি সিইও এবং কনসালট্যান্ট হলেন মাত্রিক আর্কিটেক্টসের। ওনার এই ভিডিওটাতে উনি খুব সুন্দরভাবে নতুন যে প্রস্তাবিত ড্যাব 2020-এর এটার একটা বিশ্লেষণ করেছেন এবং এই বিশ্লেষণটা আমার ধারণা সবার দেখা উচিত আসলে। কারণ আপনারা ঢাকা শহরকে কিভাবে দেখতে চান প্রস্তাবিত ড্যাপের আদলে, এবং এর ফলে আপনাদের লাভ না ক্ষতি, শহরের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, এর একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামত এবং লাইক দিয়ে ভিডিওটার সম্পর্কে আপনাদের অভিমত জানাবেন এবং ভিডিওটাকে অবশ্যই পারলে শেয়ার করুন, যাতে অধিকাংশ মানুষ এই ভিডিওটা দেখে তার মতামতটা জানাতে পারে। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি আর্কিটেক্ট ইমন। আজকে কথা বলবো ড্যাপ নিয়ে। আজকে কথা বলার কারণ হলো ড্যাপ অর্থাৎ ডিটেল এরিয়া প্ল্যান, যেটা রাজুক ঢাকা শহরবাসীর জন্য একটা আইন আকারে বানাতে যাচ্ছে, সেটা নিয়ে কথা বলার আজকেই শেষ দিন। কালকে থেকে আমাদের কথা আর বলার সুযোগ থাকছে না, অর্থাৎ জনগণের এটার সম্পর্কে মতামত দেওয়ার সুযোগ থাকছে না। এরপরে এই প্ল্যানটা এভাবে অথবা কিছুটা কারেকশন করে এটা আইনে পরিণত হবে এবং আমরা যারা ঢাকায় থাকি বা থাকবো সবাই এই আইন দিয়ে কোনো না কোনোভাবে আমরা উপকৃত বা ক্ষতিগ্রস্ত হব। সুতরাং এটা আমাদের সবারই কিন্তু মাথা ব্যথা। এই কারণে আমাদের সবাইকে ভাবতে হবে এবং কথা বলতে হবে। সেটা আসলে কথা বলার আর সময় নেই, আজকেই আছে। সেই কারণে আজকে আমার শেষ কথাটা বলে নিচ্ছি। তো এখানে যে আইনটা যেটা প্রস্তাবনা করা হয়েছে, এই আইনটা দুইটা চ্যাপ্টারে তারা প্রকাশ করেছেন। প্রায় 1000 পৃষ্ঠার একটা বই, 500 পৃষ্ঠা করে। তো এই 1000 পৃষ্ঠার যে বই, সেটার মধ্যে যে অংশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমার কাছে মনে হয়েছে কিছুটা ভুলভাবে পরিকল্পনাটা করা হচ্ছে এবং আমার কাছে মনে হয়েছে আমরা যারা সাধারণ জনগণ আমরা ক্ষতিগ্রস্ত হব। তো সেরকম কয়েকটা পয়েন্ট আমি সংক্ষেপে আপনাদের জন্য তুলে ধরতে চাই। তো হয়তো আমি 5-6 মিনিট সময় নিব, আশা করি আপনারা এই সময়টা আমাকে দেবেন। তো প্রথমেই আসি হচ্ছে যে শুরুতেই একটা কথা দিয়ে বইটা শুরু করা হয়েছে যে 2008 সালে যে ফারের নিয়ম আমরা যেটাকে বলি FAR, সেটার কারণে নাকি ঢাকা শহর নষ্ট হয়ে গেছে। এমন একটা ভুল কথা দিয়ে একটা বই শুরু হতে পারে? ফারের যে আইন, এটা ছিল এ যাবৎকালে করা সবচেয়ে ভালো আইন। এই আইনের কারণে ঢাকা শহরে আপনারা এখন যদি আপনারা যান, যদি আপনি 10টা বিল্ডিংকে সুন্দর বলেন, আমরা আর্কিটেক্টরা জানি ওই 10টার মধ্যে 9টাই, কমপক্ষে 9টা বিল্ডিংই এই নতুন FAR আইনে করা। কিন্তু তারপরেও কিন্তু হ্যাঁ, এই কথা ঠিক, ঢাকা শহর কিন্তু আসলেই অত্যন্ত বাজে একটা শহরে পরিণত হয়ে গেছে। কেন হয়েছে সেটা ওই আইনের কারণে হয় নাই। আপনারা জানেন কিনা, এটা রাজুকের বইতেই লেখা আছে যে এই আইনটা প্রণীত হওয়ার পরে শতকরা 95% ঢাকাবাসী এই আইনটা মানেই নাই, আইন ভঙ্গ করেছে। তো সুতরাং ঢাকার বর্তমান দুরবস্থা আইনের জন্য না, আইন না মানার কারণে।
তো তাহলে কি করার? তাহলে দেখতে হবে যে ওই আইনটা কেন মানলো না। নিশ্চয়ই আইনের মধ্যে কোথাও গলদ ছিল, বা কোথাও কঠিন হয়ে যাচ্ছিল, অথবা কোথাও আপনারা মানাতে পারছিলেন না, আপনাদের ভিতরে কোথাও গন্ডগোল ছিল। সেটা না করে আপনি কি করলেন, তার চেয়েও আরো 10 গুণ 20 গুণ কঠিন একটা আইন আপনি এখন ঢাকা শহরের জন্য প্রস্তাবনা করে বসলেন, এবং আশা করছেন যে এখন অনেক বেশি লোক সেটা মানবে। যেখানে 95% মানুষ মানেই নাই সহজ আইন, এখন কঠিন আইন কি করে? যাই হোক, এরপরে আসি হচ্ছে যে এই আপনারা যেটা করেছেন যে এই মানে বইটা জুড়ে নানান ধরনের চার্ট, ম্যাপ, বিভিন্ন লেয়ার্স, কালার্স, এগুলো দিয়ে আপনারা পরিকল্পনাটাকে নানানভাবে রঙিন একটা পরিকল্পনা করেছেন। কি বিভিন্ন জোনিং বা অঞ্চল, কোন অঞ্চলে কি কাজ হবে। পৃথিবীর সব ভালো শহরে অঞ্চল থাকে যে কোথায় আবাসিক হবে, কোথায় বাণিজ্যিক হবে, কোথায় ইন্ডাস্ট্রি হবে, সব কিন্তু আলাদা আলাদা ভাগ ভাগ করা থাকে। আপনারাও জোনিং করতে চাচ্ছেন, খুবই ভালো কথা। কিন্তু আমি যখন জোনিং সম্পর্কে পড়তে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আপনাদের জোনিং কি সারা ঢাকা শহরে, মাত্র ঢাকা শহরের বেশিরভাগ জায়গা কি কাজে ইউজ হওয়া উচিত? যদি যে কোনো মানুষকে প্রশ্ন করেন, তারা বলবে আবাসিক ভবন হবে। ঢাকা শহর মূলত একটা আবাসিক শহর হওয়া উচিত, সাথে কিছু অফিস থাকবে, সাথে কিছু মার্কেটও থাকবে। আপনারা কি করেছেন? সারা ঢাকা শহরে মাত্র 5% জমি দিয়েছেন আবাসিকের জন্য, যেটা অলরেডি দেওয়াই আছে। অর্থাৎ এই আপনাদের গুলশান, বনানী, পূর্বাচল, উত্তরাতে আপনারা দিয়ে ফেলেছেন 5%, আর কোথাও আবাসিক হবে না। আর বাণিজ্যিক অর্থাৎ অফিস টফিস হবে প্রায় 0% জায়গায়। তাইলে মানুষ থাকবে কোথায়, আর অফিস করবে কোথায়, আর মার্কেট বানাবে কোথায়? আপনারা করেছেন কি, পুরো শহরটা হচ্ছে নাকি মিক্স ইউজ। 30% জায়গাটাই হচ্ছে মিক্স ইউজ, অর্থাৎ যেখানে আপনার আবাসিক, তার পাশেই বাণিজ্যিক, তার পাশেই আপনার অফিস, সবকিছু একসাথে, যেটা হচ্ছে পরিকল্পনার বিপরীত। অর্থাৎ আপনি পরিকল্পনা না করলেও মানুষ তাই করত, তাই করেছে এতদিন। এটা হচ্ছে পুরাতন ঢাকার এক্সাম্পল, যে কিছু আবাসিক ভবন আছে, একটু দূরে যে একটু মার্কেট আছে, ওখানে দোকান আছে, ওখানেই কারখানা, গোডাউন, সবকিছু একটা খিচুড়ি। এটা কি প্ল্যান, নাকি প্ল্যানের উল্টাটা? প্ল্যানের উল্টা কি হয় আমি জানি না। তারপরে আবার কি করেছেন, যে 1/3 ঢাকা শহরের 1/3 30% জমি আপনারা প্রস্তাবনা রেখেছেন কৃষি জমির জন্য। একটা মেগা সিটির মধ্যে 30% কৃষি জমি। একটা শহর সুন্দর করতে হলে, হ্যাঁ আমি বুঝি যে প্রচুর জায়গা খালি রাখতে হয়। কি কাজে? ওখানে বনাঞ্চল হবে, পার্ক হবে, মাঠ হবে, জলাভূমি পড়ে থাকবে, তাই বলে কৃষি। আচ্ছা, কৃষি জমি কি? এটা তো জমির মালিক তো রাজুক আপনি না। জমির মালিক হচ্ছে সাধারণ কিছু গরিব মানুষ, কৃষি জমির মালিক। তারা যদি টিনের ঘর বা কুড়ে ঘর ওখানে বানায়, এটা কি আপনি কি বুলডোজার দিয়ে তাদের টিনের ঘরটা ভেঙে দিবেন? এটা কি বাংলাদেশে কোথাও সম্ভব হয়েছে বা সম্ভব? এটাই আপনাদের পরিকল্পনা। তারপরে কি করছেন আপনারা? ঢাকা শহরের জনঘনত্ব কমিয়ে আনতে চাচ্ছেন। ডেনসিটি ইন্ডেক্স নামে একটা অদ্ভুত চমৎকার পরিকল্পনা নিয়ে এসেছেন। ঢাকা শহরের জনঘনত্ব কমিয়ে আপনাদের মূল যে আইডিয়া, সেটা হচ্ছে যে ঢাকা শহরে অনেক বেশি মানুষ হয়ে গেছে, এখন এমন কিছু করব যেন ঢাকা শহরে আর মানুষ নাই থাকে, মানুষ যেন বাধ্য হয় দূরে অন্য কোথাও চলে যেতে। কোথায়? নারায়ণগঞ্জেও না, সাভারেও না, কোথাও না, দূরে কোথাও। ঢাকা শহরে এত মানুষ আছে বলেই তো রাজুক নামের একটা সংস্থা তৈরি হয়েছে। এত মানুষ না থাকলে তো রাজুকের দরকারই ছিল না। ঢাকা শহরে জনঘনত্ব আছে বলেই তো প্ল্যান করা দরকার। আপনার প্ল্যান যদি এটা হয় জনঘনত্ব, মানুষ থাকবে না, মানুষকে আপনি বের করে দিবেন, তাহলে আপনার প্ল্যানের দরকার কি?
মানুষকে ধারণ করার জন্যই তো একটা মেগা সিটি। ঢাকা শহর একটা মেগা সিটি। মানুষ এসেছে, তাদেরকে ধারণ করুন, তাদেরকে সুন্দর অবকাঠামো দিন, তাদের জীবনযাত্রার সুন্দর করার ব্যবস্থা নিন। তা না করে আপনারা কি করেছেন? ডেনসিটি ইন্ডেক্স বলে কি বলছেন যে ঢাকা শহরে শুধুমাত্র এখন 4 তলা বা 5 তলা ভবন তৈরি হবে। অর্থাৎ সেই আজ থেকে 40-50 বছর আগে ঢাকা যেমন ছিল আপনারা সেখানে ফেরত যেতে চাচ্ছেন। ঢাকা শহরে 4 তলা 5 তলা ভবন আপনি কি করে তৈরি করবেন? আপনার আইনেই আপনারা বলছেন কি যে ইতিমধ্যে তৈরি হয়ে যাওয়া যে 10 তলা 15 তলা 20 তলা আছে ওগুলো কিন্তু অবৈধ হচ্ছে না। তার মানে 10 তলা 15 তলা বিভিন্ন বিল্ডিং এর যে ইতিমধ্যে একটা ঘিঞ্জি, তার মধ্যে যে বেচারা, যে দরিদ্র মানুষটা এতদিন বাড়ি বানাতে পারে নাই, 1 তলা করে আছে, তাকে আর আপনি উঁচু করতে দিচ্ছেন না, তাকে আপনি 4 তলায় আটকে দিচ্ছেন। সে দুই পাশের 2টা হাই রাইজের মধ্যে নিচু হয়ে বসবাস করতে হচ্ছে। এটা আমাদের সংবিধান বিরোধী। কেন? কারণ সংবিধানে বলা আছে নাগরিকের সবার অধিকার সমান। আপনি কি করছেন? আপনার এই আইন দিয়ে একই এলাকায়, একই রোডে, একই গলিতে কাউকে 15 তলা বিল্ডিংকে বলছেন অনুমোদিত, আর কাউকে নতুন যারা করছে তাদেরকে বলছেন 4 তলার বেশি করতে পারবা না। তাহলে কি সমান অধিকার থাকছে না? তো ভেবে দেখবেন। আচ্ছা, আপনারা বলছেন না আমরা তো শুধু মানে সবাইকে 4 তলা 5 তলা মধ্যে আটকে রাখছি, তা তো না, কিছু জায়গায় তো আমরা উঁচু দালান করতেই দিব। কোথায় দিবেন সেটা আমি পড়ে দেখলাম কি, কারো যদি 2 বিঘার চেয়ে বড় জমি থাকে ঢাকা শহরে, তাহলে তার জন্য 10 তলা 15 তলা এগুলা ঠিক আছে। আমার প্রশ্ন হলো 2 বিঘার চেয়ে বড় জমি, অর্থাৎ 3 বিঘা 4 বিঘা 5 বিঘা জমি, এটা কি কোনো ঢাকাবাসীর একটা সাধারণ মানুষের আছে কারো ঢাকা শহরের মধ্যে? এটা তো গ্রামাঞ্চলেও একসাথে এত বড় জমি থাকে না। তার মানে এই আইনটা কাদের জন্য? এই আইনটা শুধুমাত্র যারা ভূমিদস্যু, যারা লুটেরা, যারা অন্যের জমি দখল করে বা সরকারি খাস জমি দখল করে বড় একটা অঞ্চল নিয়ে নিতে পারে, শুধুমাত্র তাদের জন্য এই আইন করেছেন আপনারা, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য। তারপর আপনারা কি করছেন? আপনারা বলছেন যে হ্যাঁ, গরিব মানুষদের জন্য যদি কেউ সুবিধা দেয় তাহলে তাকে আমরা কিছুটা উঁচু দালান করতে দিই। অর্থাৎ নিয়োগটা এরকম যে কোনো ভবনে যদি এমনিতে 5 তলা আপনারা দিবেন, কিন্তু সেটার একটা তলা যদি দরিদ্র মানুষ, অর্থাৎ 500 বর্গ ফুটের চেয়ে ছোট ছোট ফ্ল্যাট করা হয়, তাহলে আপনারা ওই যে দরিদ্র মানুষ ওখানে থাকবে তার বিনিময়ে ওই ভবনে অতিরিক্ত একটা তলা করতে দিবেন, বা এরকম যদি আরো কিছু দেয় তাহলে হয়তো আরো অতিরিক্ত একটা তলা করতে দিবেন। এভাবে করে আপনি সর্বোচ্চ 2 তলা পর্যন্ত বেশি করতে দিবেন, অর্থাৎ 4 তলার জায়গায় 6 তলা করতে দিবেন, বা 5 তলার জায়গায় 7 তলা করতে দিবেন। কিন্তু সমস্যাটা হলো যে আপনি এতে করে কি করছেন? একটা দরিদ্র মানুষকে একটা উচ্চবিত্তের দালানের মধ্যে পাশাপাশি বসবাস করতে ব্যবস্থা করে দিচ্ছেন। 500 বর্গ ফুটের চেয়ে নিচে যারা থাকে তাদের মাসিক ইনকাম কত? তারা মূলত অত্যন্ত দরিদ্র শ্রেণীর। তাদেরকে আপনি যদি রাখেন উচ্চবিত্তদের সাথে, তাহলে আপনি 2 পক্ষকেই কষ্ট দিবেন, এবং এটা বাস্তবে সম্ভব না। কোথাও এটা সম্ভব হবে না। এই অবাস্তব চিন্তাটা কিভাবে আপনারা পরিকল্পনার মূল জায়গার মধ্যে ঢুকিয়ে দিলেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। এছাড়া আপনারা বলছেন যে হ্যাঁ, আমরা তো এটা করেছি কি, যে যেসব জায়গায় আমরা ট্রান্সপোর্ট হাব করেছি ওইখানে উঁচু উঁচু দালান করতে দিব। তো আপনাদের ট্রান্সপোর্ট হাবগুলো দেখলাম যে আপনারা যে মেট্রো স্টেশন বা ট্রান্সপোর্টের যে নোডাল পয়েন্টগুলো দিয়েছেন সেখানে আপনারা উঁচু দালান করতে দিবেন বলছেন, এবং বলছেন তার বিনিময়ে অন্য শহরের অন্য সব জায়গাগুলোকে আপনি নিচু রাখবেন। কিন্তু
আশ্চর্য ব্যাপার হচ্ছে আপনারা নিজেরাই যেখানে বৃত্ত দিয়ে 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 হাব করেছেন ওই এলাকাগুলো, যেমন ফার্ম গেট, যেমন রোকেয়া সরণি, যেমন মিরপুর 10 নম্বর, যেমন আপনার গুলিস্তান, যেমন টিএসসি, যেমন উত্তরা, এগুলো ইতিমধ্যেই হাই ডেন্সিটি এরিয়া। এখানে এগুলোতে ইতিমধ্যেই সব 15 তলা বিল্ডিং উঠে বসে আছে। ওখানে অতিরিক্ত সুবিধা দিয়ে কোনো লাভ নাই। আপনার নতুন কিন্তু কোনো এরিয়াকে হাব বলে ঘোষণা দেননি, যে যেখানে এখনো এখনো জনমানুষ এখনো বাস করে না, এরকম জায়গাকে কিন্তু হাব হিসেবে আপনারা ঘোষণাই দেন নাই। তারপরে এটা তো গেল মূল পরিকল্পনা সংক্ষেপে। এর সাথে আপনারা কি করেছেন, দ্বিতীয় খণ্ডে যেটা, সেখানে 500 পৃষ্ঠার একটা বিশদ অঞ্চল পরিকল্পনা করেছেন। সেখানে ছোট ছোট ঢাকা শহরকে ছোট ছোট ভাগ 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 করে অত্যন্ত, যেহেতু আপনাদের এটা ডিটেল এরিয়া প্ল্যান অর্থাৎ সূক্ষ্ম পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনারা করেছেন। কিন্তু সূক্ষ্ম পরিকল্পনার যে নমুনা আমি দেখতে পাচ্ছি সেটাও যথেষ্ট আলোচনার যোগ্য। যেমন একটা উদাহরণ দিই, এবং প্রতিটা ব্যাপারই আমি যে উদাহরণটা দিচ্ছি প্রতিটা অঞ্চলেই একই ব্যাপার। ঢাকা উপ অঞ্চল 4, এখানে আপনারা লিখেছেন বেসিক সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। কি সুযোগ সুবিধা? বেসিকটা কি কি কিচ্ছু বলেন নাই। এই অঞ্চলের বাচ্চাদের জন্য ভালো মানের স্কুলের ব্যবস্থা করতে হবে। ভালো মানের স্কুলের ব্যবস্থা করতে হবে, এটা তো খুব একটা আইডিয়াল কথা, খুব সুন্দর কথা। বেসিক সুযোগ সুবিধা দিতে হবে, এটা খুব আইডিয়াল কথা। কিন্তু কে করবে, কোথায় করবে, কোন প্লটে, কবে করবে, বা সেই সংস্থা যদি না করে তাহলে তার শাস্তি কি? কিচ্ছু আপনাদের প্ল্যানে নাই। আপনারা লিখেছেন ওই একই ঢাকা উপ অঞ্চল 4 কিছু বেদখল হয়ে যাওয়া খাল আছে যা পুনরুদ্ধার করতে হবে। কে করবে? আদৌ কি করবে? কোনোদিন কি কেউ করেছে? হয়তো করবে, কিন্তু আপনাদের প্ল্যানে কিন্তু সেটা লেখা নেই। হয়তো কেউ করবে, হয়তো প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়ে করিয়ে ফেলবে, কিন্তু আপনাদের প্ল্যানও তো সেটা নাই, যে কে করবে, কবে করবে, কোথায় করবে, কেন করবে, না করলে কি হবে। প্ল্যানে নাই কিন্তু সেটা। আপনাদের প্ল্যানটা কি? সেটা হচ্ছে যে অনেক আশাবাদী কথা, যেখানে এই হওয়া উচিত, সেখানে সেই হওয়া উচিত ইত্যাদি নানান আশা জনগণের সামনে দিচ্ছেন একদিকে, আর অন্যদিকে জনগণের উপরে নানান কিছু চাপিয়ে দিচ্ছেন। যে আশাগুলো দিচ্ছেন এগুলোর দায়িত্ব কিন্তু আপনাদের ছিল, অর্থাৎ আপনাদেরকে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা করা উচিত ছিল। আপনাদেরকে সমস্ত বাস্তবায়নকারী সংস্থার সাথে যোগাযোগ করে বাস্তবায়ন করাটা উচিত ছিল। আপনারা আপনাদের ঘাড়ে কোনো দায়িত্ব নিচ্ছেন না, জনগণের ঘাড়ের উপরে বিরাট দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন। তাই আমি মনে করি কোনো প্ল্যান জনগণের উপর চাপিয়ে দিয়ে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই একই প্ল্যান করতে হবে জাস্ট 180 ডিগ্রি উল্টা উপায়। একই প্ল্যান, আপনার ওই প্ল্যানটাই বাস্তবায়িত হবে। কিভাবে? সেটা হচ্ছে রাজুক এবং সরকারি সংস্থা সবাই মিলে এমন কিছু দায়িত্ব পালন করতে হবে যেন কোনো চাপ প্রয়োগ না করে জনগণ নিজের ইচ্ছায় আপনাদের পরিকল্পনা মতো সিদ্ধান্ত নেয়। একটু কঠিন হয়ে যাচ্ছে কথাটা, কিরকম? যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন, যে আপনারা রাজুক বিভিন্ন সংস্থা নিয়ে এমন কিছু ট্রান্সপোর্ট নেটওয়ার্ক তৈরি করলেন, নিজেরাই করতে হবে আগে, নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট পরিকল্পনায়, নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অনুসরণ করে এমন কিছু রেলপথ, রাস্তা, নৌপথ তৈরি করবেন যেন মানুষ নিজে থেকেই চিন্তা করে যে এই ঢাকা শহরের ঘিঞ্জিতে থেকে আমার লাভ কি, আমি তার চেয়ে বরং ময়মনসিংহ থেকে অফিস করি, যেখান থেকে আমাকে বুলেট ট্রেন 1 ঘন্টায় ঢাকা শহরের সেন্টারে নিয়ে আসবে। এই ব্যবস্থাটা আপনি করেন, করলে জনগণকে আপনার কোথাও কিছু চাপাতে হবে না। জনগণ নিজেই নিজের বাড়িটা নিয়ে
বা দূরে যে অ্যাপার্টমেন্টটা কিনবে। পৃথিবীর সব শহরে তাই হচ্ছে। মেট্রো স্টেশন দূরেই নিয়ে যাচ্ছে, মানুষ স্বেচ্ছায় সেখানে চলে যাচ্ছে, মানুষকে চাপিয়ে দিয়ে করা হচ্ছে না। শহরের কেন্দ্রে পৃথিবীর সব দেশেই উঁচু উঁচু দালান তৈরি করতে দেওয়া হয়। যত চাপানো হয় সেটা দূরে চেয়ে, শহরের কেন্দ্রে না। বরং আমি মনে করি শহরের কেন্দ্রে, এই ঢাকা শহরের কেন্দ্রে নিচু ভবন রাখা নিষিদ্ধ করতে হবে। এখানে যেগুলা একেবারে নিচু, যেমন এই আমাদের তেজগাঁ এয়ারপোর্টের মতো, এই ব্যাপারগুলোকে সরিয়ে ফেলতে হবে। বা বিভিন্ন আপনাদের সরকারি মন্ত্রণালয় আছে, সরকারি অফিস ভবন আছে, এগুলোকে সরিয়ে ফেলতে হবে ঢাকার মধ্যে থেকে। ঢাকা শহর হবে হাই রাইজ কেন্দ্রিক, শহরের কেন্দ্রটা হবে হাই রাইজ, উঁচু উঁচু দালান। এক একটা জমির মধ্যে 1/3 মানে 1/3 জায়গায় উঁচু জায়গায় থাকবে। কত উঁচু? যে যত উঁচু করতে চায়, 30 তলা, 40 তলা, 80 তলা, 100 তলা। কুয়ালালামপুরে আজকে থেকে 20 বছর আগে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বা থাইল্যান্ডে বা সিঙ্গাপুরে দেখেন, আজ থেকে 20 বছর আগে ওরা 100 তলা বিল্ডিং করেছে, 80 তলা, 70 তলা, তো অসংখ্য, গুণে শেষ করা যায় না। ঢাকা শহরে আপনারা একটাও করতে দেননি। আপনারা নিয়ম করেছেন 15 তলার বেশি করতেই দিবেন না, আর এখন নিয়ম করছেন 5 তলার বেশি করতে দিবেন না। তো আপনারা বরং উল্টা কাজ করুন, আপনারা উঁচু দালান করতে দেন। নিচের যে অঞ্চল থাকবে সে অঞ্চল বাধ্যতামূলকভাবে সবাইকে বলতে হবে একটা জমির 3/2 উন্মুক্ত রাখতে হবে। সেখানে কি হবে? সেখানে পাবলিকের জন্য বনায়নের ব্যবস্থা, সবুজ বাগানের ব্যবস্থা, লনের ব্যবস্থা, খেলার ব্যবস্থা রাখতে হবে। তাহলে কি হবে? শহর হবে উঁচু দালান, 1/2 বাগান, আর 1/2 লেক। এইভাবে করে ঢাকা শহরে একই সাথে অনেক মানুষও থাকতে পারবে, একই সাথে অনেক সুন্দর পরিবেশও থাকবে। আমার মনে হয় যে কোথাও একটা জায়গায় আপনাদের ভুল হচ্ছে, আপনারা একটু অন্যভাবে চিন্তা করুন। আপনারা আশা করি বর্তমানে যে পরিকল্পনা দিয়েছেন জনগণের সামনে, সেটাতে কিছুটা চেঞ্জ এনে আরো জনবান্ধব বা ঢাকা বান্ধব একটি প্ল্যান ঢাকাবাসীর জন্য উপহার দেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করছি। আমি আর্কিটেক্ট ইমন। আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, যদিও আমি এত কথা বললাম। আমি নিজে কোনো পরিকল্পনাবিদ নই, আমি একজন স্থপতি। আমার কথায় ভুল থাকতে পারে, আমার যুক্তিতে অনেক অসামঞ্জস্য থাকতে পারে, সেটাকে ক্ষমা সুন্দর হিসাবে দেখবেন। আমি জাস্ট একটা আইডিয়া হিসাবে এই পরিকল্পনাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ।